ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিএসসি সলিউশন। দেখুন, আমরা গান্ধী এরার পাঠ করছিলাম। গান্ধী এরার দুটো ক্লাস নেওয়া হয়েছে। আজকে পার্ট নাম্বার 3 করব। যারা প্রথম দুটো পার্ট দেখেননি তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন। চলুন, প্রথম কোশ্চেনটা কী বলছে, হোয়েন ওয়াজ নন কোঅপারেশন মুভমেন্ট কল্ড অফ, মানে কবে নন কোঅপারেশন মুভমেন্টটা কল্ড অফ করা হয়েছিল। এই ডেটটা হলো 12ই ফেব্রুয়ারি 1922। কারণ কেন, যে নন কোঅপারেশন মুভমেন্টটা শুরু হয়েছিল কবে, নন কোঅপারেশন মুভমেন্টটা শুরু হয়েছিল 1ই আগস্ট 1920 সালে শুরু হয়েছিল এবং 5ই ফেব্রুয়ারি 1922 সালে চৌরি চৌরি ঘটনার জন্য কি করেছিলেন গান্ধীজি, এই নন কোঅপারেশন মুভমেন্টটাকে কল অফ করেছিলেন। তাহলে এখানকার ফার্স্ট অপশানটা কী হবে, 12ই ফেব্রুয়ারি 1922। দ্বিতীয় কোশ্চেনটা দেখুন কি বলেছে, দি স্বরাজ পার্টি ওয়াজ ফর্মড ফলোয়িং দি ফেলিওর অফ, মানে কোন মুভমেন্টের ফেলিওরের ফলে স্বরাজ পার্টি তৈরি হয়েছিল। দেখুন, স্বরাজ পার্টি তৈরি হয়েছিল 1923 সালে 1ই জানুয়ারি। সিআর দাস অর্থাৎ চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু তৈরি করেছিলেন, তাই তো। তাহলে নন কোঅপারেশন মুভমেন্টের ফেলিওরের ফলে যখন কল অফ করে নেয় গান্ধীজি, তখন কিন্তু তৈরি হয়েছিল স্বরাজ পার্টিটা। তাহলে এখানকার অ্যান্সারটা হবে নন কোঅপারেশন মুভমেন্ট। দেখুন, এখানে লেখা আছে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টটা কবে হয়েছিল, 12ই মার্চ থেকে 6 এপ্রিল 1930 পর্যন্ত কিন্তু সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টটা চলেছিল। এবার দেখুন, এখানে কি লেখা আছে, চম্পারণ সত্যাগ্রহটা হয়েছিল 1917 সালে ইন্ডিগো কাল্টিভেশনের জন্য। ইন্ডিয়ায় প্রথম সত্যাগ্রহ ছিল কার, গান্ধীজির প্রথম সত্যাগ্রহ ছিল, যেটা বিহারে হয়েছিল। রাজকুমার শুক্লা গান্ধীজিকে বিহারে ডেকে এনেছিলেন এবং চম্পারণ সত্যাগ্রহ করার জন্য, তাই তো। এবার দেখুন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এটা 8ই আগস্ট হয়েছিল এবং কত সালে, 1942 সালে হয়েছিল, তাই তো। এবার আরেকটা কথা আপনাদের এখানে বলি, যে নন কোঅপারেশন মুভমেন্টের ফেলিওরের ফলে যে স্বরাজ পার্টিটা তৈরি হয়েছিল, সেটা কিন্তু এই পার্টিটা যখন তৈরি হয়েছিল, সেটা তার রেজুলেশনটা পাস হয়েছিল 1922 সালে গোয়া সেশনে, ঠিক আছে। গোয়া সেশনে পাস হয়েছিল 1922 সালে, গোয়া সেশনে পাস হয়েছিল। দেখুন, পরের কোশ্চেনটা দেখুন কী লেখা আছে, যে প্রভিন্সিয়াল অটোনমি ওয়াজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ফিচার্স অফ দি অ্যাক্ট অফ। দেখুন, এটা দি প্রভিন্সিয়াল অটোনমিটা দেওয়া হয়েছিল 1935-এ। কারণ দেখুন, 1919 সালে যে প্রভিন্সিয়াল ডায়ার্কি চালু হয়েছিল এবং সেই ডায়ার্কির বদলে যে প্রভিন্সিয়াল অটোনমি দেওয়া হয়েছিল, সেটা 1935 সালে দেওয়া হয়েছিল। তাহলে এটা প্রভিন্সিয়াল অটোনমি ডায়ার্কি চালু করা হয়েছিল, তারপরে সেটাকে ঠিক করার জন্য 1935 সালে প্রভিন্সিয়াল অটোনমি দেওয়া হয়েছিল। দেখুন, অপশান সি এ দেওয়া আছে 1919 সালে কী হয়েছিল, মর্লেমেন্টো হয়েছিল, তাহলে মর্লেমেন্টো কী করেছিল, সেপারেট ইলেকশনের কথা ঘোষণা করেছিলেন। এবং ডি অপশানটা দেখুন লেখা আছে 1858 কী হয়েছিল, গুড গভর্নেন্স অ্যাক্ট, কুইন যেটা পাস করেছিলেন, গুড গভর্নেন্স অ্যাক্ট। দেখুন, পরের কোশ্চেনটা কী বলা আছে, দেখুন, ভোলাভাই দেশাই মোস্ট মেমোরেবল অ্যাচিভমেন্ট ওয়াজ হিজ ডিফেন্স অফ দি ইন্ডিয়ান আর্মি পার্সোনাল অ্যাট দি রেড ফোর্ট ট্রায়াল টুয়ার্ড দি এন্ড অফ। দেখুন, যে ইন্ডিয়ান আর্মির আইএনএর যখন যারা বন্দী হয়েছিলেন, তখন ওই ট্রায়ালে যে আপনার লয়ার ছিলেন, ওখানে অনেকে ছিলেন। যেমন বন্দিগুলো কে ছিলেন, দেখুন, শাহনাজ খান ছিলেন, পিকে সাইগাল ছিলেন, জে.এস. ধিলন ছিলেন। এদের হয়ে আইনি লড়াই করেন কে, ভোলাভাই দেশাই করেছিলেন। এবং এর সঙ্গে আরও ছিলেন তেজ বাহাদুর সাপড়ে ছিলেন, জওহরলাল নেহেরু ছিলেন ও কাটজু ছিলেন, তাই তো। তাহলে এটা কবে হয়েছিল, 1945 সালে, তাই তো। রেড ফোর্টে ইন্ডিয়ান আর্মি যখন রেড ফোর্টের ট্রায়ালটা হয়েছিল 1945 সালে। এবং এখানে ভোলাভাই দেশাই দেওয়া আছে। দেখুন, এখানে একটা দেশাই লিয়াকত প্রস্তাব হয়েছিল 1945 সালেই, যেটা কী ছিল, ভোলাভাই দেশাই আর লিয়াকত আলীর মধ্যে পেশোয়ার অন্তর্বর্তী সরকারের যোগদানের প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছিল, তাই তো। তাহলে দেশাই আর লিয়াকত প্রস্তাবটাও হয়েছিল 1945 সালে।
পরের কোশ্চেনটা দেখুন কি লেখা আছে, দি কনসিডার দি ফলোয়িং ইভেন্ট উইথ রেফারেন্স টু ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট। দেখুন ফার্স্ট কোনটা আগে হয়েছিল, ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল 1930 সালে, তাই তো। পুনা একটা হয়েছিল তোমার যেটা 1932 সালে পুনা অ্যাক্ট হয়েছিল, এবং সাইমন কমিশন গঠন করা হয়েছিল সাইমন কমিশন গঠন করা হয়েছিল 1927 সালে, কিন্তু ভারতবর্ষে কবে এসেছিল, 1928 সালে, তাই তো। গান্ধী আরউইন প্যাক্ট যেটা হয়েছিল সেটা হয়েছিল 1931 সালে। তাহলে এখানে যে ঘটনাটা আগে ঘটছে দেখুন, সাইমন কমিশন ঘটনাটা আগে ঘটছে, আগে 3, তারপরে কোনটা, তারপর ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স, তাহলে এটা 1, তাহলে 3-1, তাহলে 3-1, এটা 3-1। এবার দেখুন 2-এ কোনটা হয়েছিল, গান্ধী আরউইন প্যাক্ট, তারপরে হয়েছিল পুনা অ্যাক্ট, তাহলে কোন অপশানটা হবে দেখুন, 3-1, 4-2। এবার চলুন পরের কোশ্চেনটা দেখুন, এই কোশ্চেনটা কী বলা আছে, উইথ হুইচ অফ দি ফলোয়িং নিউজ পেপার ওয়াজ জওহরলাল নেহেরু অ্যাসোসিয়েটেড। কোন পত্রিকার সঙ্গে জওহরলাল নেহেরু অ্যাসোসিয়েটেড ছিলেন। দেখুন এখানে ফার্স্ট অপশানটা যেটা দি লিডার দেওয়া আছে সেটা মদনমোহন মালব্যের, অমৃতবাজার পত্রিকার কি শিশির কুমার ঘোষ, আর দি ট্রাইবিউন চালু করেছিলেন কে, সর্দার দয়াল সিং। তাহলে এখানে যে ন্যাশনাল হেরাল্ডটা আছে, হেরাল্ডটা ছিল জওহরলাল নেহেরু এই পত্রিকার সঙ্গে কিন্তু অ্যাসোসিয়েটেড ছিলেন। চলুন পরের কোশ্চেনটায় দেখুন, এই কোশ্চেনটা কী লেখা আছে, ডিউরিং হুইচ অফ দি ফলোয়িং মুভমেন্ট ডিড মহাত্মা গান্ধীজি রাইট। মহাত্মা গান্ধীজি এখানকার মধ্যে কোন মুভমেন্টের সময়, এই ওপরের যে কোটেশনটা দেওয়া আছে এটা কোন আন্দোলনের সময় বলেছেন, কি বলেছিলেন, পার্সোনালি আই এম সিক অফ slavery that I am even prepared to take the rise of anarchy। দেখুন আমি পার্সোনালি কী হয়েছি, আমি অসুস্থ হয়ে গেছি এই দাসত্ব থেকে, এবং এই দাসত্বকে ধ্বংস করার জন্য আমি কিন্তু পুরোভাবে প্রিপেয়ার্ড। তিনি বলেছিলেন কুইট ইন্ডিয়ান মুভমেন্টের সময় বলেছিলেন। আর কুইট ইন্ডিয়ান মুভমেন্টটা কবে হয়েছিল, 8 আগস্ট 1942, তাই তো। আর এই সময় তিনি কী দিয়েছিলেন, ডু আর ডায়ের নারা দিয়েছিলেন, স্লোগান দিয়েছিলেন। এখানকার যে সি অপশানটা দেখুন কী লেখা আছে, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, এটা হয়েছিল কবে হয়েছিল, 12ই মার্চ থেকে 6 এপ্রিল 1930 হয়েছিল। হোম রুল মুভমেন্ট দেওয়া আছে দেখুন হোম রুল মুভমেন্ট যেটা দুজন চালু করেছিলেন, একটা বালগঙ্গাধর তিলক চালু করেছিলেন, আর কি চালু করেছিলেন, অ্যানিবেশন চালু করেছিলেন। বালগঙ্গাধর তিলক যেখানে চালু করেছিলেন মহারাষ্ট্রে পুনায় চালু করেছিলেন, এবং অ্যানিবেশন কোথায় তৈরি করেছিলেন, মাদ্রাজে, তাই তো, যেটা আদিহার যেটা হেডকোয়ার্টার ছিল। চলুন পরের কোশ্চেনটা, হু অ্যামং দি ফলোয়িং ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ কাকোরি কনস্পিরেন্সি কেস। দেখুন কাকোরি কনস্পিরেন্সি কেসে কে যুক্ত ছিলেন, এখানকার ভিতর নামের দেখুন আসফাকুল্লাহ খান কিন্তু ছিলেন এই কাকোরি কনস্পিরেন্সি কেসের সঙ্গে যুক্ত। দেখুন ফার্স্ট অপশান যেটা দেওয়া আছে, আবুল কালাম আজাদ দেওয়া আছে, তিনি কে ছিলেন, তিনি আইএনসির লংগেস্ট টাইম প্রেসিডেন্ট ছিলেন, তাই তো। এবং তিনি কি ইন্ডিয়া উইন্স ফ্রিডম বুকের রাইটার ছিলেন, আর যে নিউজ পেপারের সঙ্গে তিনি অ্যাসোসিয়েটেড ছিলেন সেটা আল হিলাল নিউজ পেপারের সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিলেন। এই যে কাকোরি কনস্পিরেন্সি কবে ঘটেছিল, এটা ঘটেছিল 9 আগস্ট 1925 সালে ঘটেছিল এই ঘটনাটা, তাই তো। যে ট্রেন লুট করেছিল, 8,000 টাকা স্টোলেন হয়েছিল, তাই তো, ওই ঘটনাটা। এবার দেখুন সি অপশানটা দেখুন কী লেখা আছে, খান আব্দুল গাফফার খান যেটা খোদাই খেদমতগারের অর্গানাইজের সঙ্গে যুক্ত ছিলেন, এবং কি রেড শার্টের সঙ্গে ছিলেন যুক্ত। এবার দেখুন এখানে বি অপশানটা কী দেওয়া আছে, শাহনওয়াজ খান কে ছিলেন, যে ভোলাভাই দেশাই পড়লাম যে 1945 সালে যে রেড ফোর্ট ট্রায়াল হয়েছিল সেখানে আইএনের বন্দী হিসাবে ছিলেন শাহনওয়াজ খান, তাই তো। এবার পরের কোশ্চেনটা চলুন কী লেখা আছে, উইথ রেফারেন্স টু ইন্ডিয়া ফ্রিডমস স্ট্রাগল
কনসিডার দি ফলোয়িং স্টেটমেন্ট। দেখুন কোন স্টেটমেন্টটা ঠিক কি ভুল সেটা আমাদের যাচাই করতে হবে। দেখুন কে লেখা আছে, প্রথম যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা দেখুন, সি.আর. দাস অ্যান্ড মতিলাল নেহরু ফর্ম দি কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি। হ্যাঁ, তিনি, কারণ আমরা আগেই জেনেছি চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরুই কী করেছিল, স্বরাজ পার্টি গঠন করেছিল। 1 জানুয়ারি 1923 সালে স্বরাজ পার্টিটা গঠন করেছিল। তাহলে এই স্টেটমেন্টটা কী হচ্ছে, ঠিক হচ্ছে, তাই তো। পরের অপশানটা দেখুন কী লেখা আছে, ইন 99 দেখুন ইন 1919 গান্ধীজি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দি খিলাফত কনফারেন্স। হ্যাঁ, খিলাফত কনফারেন্সে 1919 সালে গান্ধীজি প্রেসিডেন্ট ইলেক্ট হয়েছিলেন, এটাও হ্যাঁ আমরা জানি, এটাও। এবার দেখুন পরের যে কোশ্চেনটা লেখা, পরের স্টেটমেন্টটা কি লেখা আছে, দি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ওয়াজ ব্যান্ডেড বাই দি গভর্নমেন্ট ইন 1934। হ্যাঁ, কমিউনিস্ট পার্টি 1934 সালে কিন্তু গভর্নমেন্ট ব্যান করে দিয়েছিল। তাহলে এই স্টেটমেন্টটাও ঠিক। তাহলে কী হচ্ছে, 3টে স্টেটমেন্টে সঠিক হচ্ছে। তাহলে আমাদের ডি অপশানটা ঠিক হবে, তাই তো। এবার দেখুন পরের কোশ্চেনটা কী লেখা আছে, পরের যে কোশ্চেনটা লেখা আছে সেটা দেখুন, এখানে একটা কথা বলি, কমিউনিস্ট পার্টি কবে তৈরি হয়েছে? কমিউনিস্ট পার্টি 1925 সালে এম.এন. রয় ফাউন্ড করেছিলেন, তাই তো। আর যে স্বরাজ পার্টিটা গঠন হয়েছিল, সি.আর. দাস কি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, এবং ভাইস প্রেসিডেন্ট ছিলেন কি, মতিলাল নেহেরু ছিলেন। এবং 1 জানুয়ারি 1923 সালে যে স্বরাজ পার্টিটা গঠন হয়েছিল, তার আগে গয়া সেশনে কি রেজুলেশন পাস হয়েছিল 1922 সালে। এবং এলাহাবাদে মতিলাল নেহেরুর বাড়িতে কী হয়েছিল, প্রথম মিটিংটা বসেছিল। দেখুন পরের কোশ্চেনটা কী বলেছে, 10 নম্বর বলছে, হু অ্যামং দি ফলোয়িং ওয়াজ রিগার্ডেড বাই মহাত্মা গান্ধী অ্যাজ হিজ পলিটিক্যাল গুরু। দেখুন মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু কে ছিলেন? মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। এবং গোপালকৃষ্ণ গোখলের যদি পলিটিক্যাল গুরু বলা হয় তাহলে গোবিন্দ রানাডে ছিলেন, তাই তো। তাহলে পলিটিক্যাল গুরু মহাত্মা গান্ধী, পলিটিক্যাল গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। এবার পরের কোশ্চেনটা কি বলেছে দেখুন, ফর হুইচ অন অফ দি ফলোয়িং মুভমেন্ট ডিড মহাত্মা গান্ধী গিভ দি স্লোগান ডু অর ডাই। আমরা আগে কোশ্চেনে ডিসকাস করেছি যে ডু অর ডাই স্লোগানটা তিনি কোন মুভমেন্টের সময় দিয়েছিলেন? এটা কুইট ইন্ডিয়ান মুভমেন্টের সময় কিন্তু তিনি দিয়েছিলেন যে ডু অর ডাই, তাই তো। এবার এখন দেখুন এই ফার্স্ট অপশানে লেখা আছে যে খেদা সত্যাগ্রহ। খেদা সত্যাগ্রহ কবে হয়েছিল? 1918 সালে, 1918 সালে হয়েছিল গুজরাটে খেদা সত্যাগ্রহটা হয়েছিল। নন কপারেশন মুভমেন্টের সম্বন্ধে আলোচনা করেছি, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টের সম্বন্ধে আলোচনা করেছি। দেখুন পরের কোশ্চেনটা চলুন কি বলছে দেখুন যে হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ডিউরিং দি লঞ্চ অফ সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। দেখুন সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট যখন শুরু হয়েছিল তখন গভর্নর জেনারেল কে ছিলেন ইন্ডিয়া? গভর্নর জেনারেল ছিলেন কিন্তু লর্ড আরউইন, কিন্তু ছিলেন গভর্নর জেনারেল, ঠিক আছে, লর্ড আরউইন। এবং লর্ড আরউইন পুনা প্যাক্ট হয়েছিল গান্ধীজির সঙ্গে, গান্ধী অ্যান্ড আরউইন প্যাক্ট নামে পরিচিত, যেটা হয়েছিল 1931 সালে হয়েছিল। আর যেখানে বলা হয়েছিল যে আরউইন গান্ধীজিকে কী বলেছিল, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টটাকে শেষ করতে, এবং তার বদলে গান্ধীজি কী বলেছিল, যত রাজনৈতিক লোক আছে তাদেরকে ছেড়ে দিতে বলেছিলেন জেল থেকে, তাই তো। এবার দেখুন এবার পরের কোশ্চেনটা কী বলেছে, দেখুন পরের অপশানটা বলেছে লর্ড লিডলিং। এটা কত সালে ছিল? 1921 সালে। টাইমটা একবার জেনে নেন। তারপরে এখানে লেখা আছে লর্ড ওয়েভেল পরিকল্পনা জানি, তাহলে 1945 সালে তিনি ছিলেন। এবং লর্ড ক্লেমসফোর্ড যেটা ছিলেন 1919 সালে, তাই তো, 19 সালে। এবার এখানে দেখুন সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট। এবার সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্টটা কতজনকে নিয়ে গান্ধীজি করেছিলেন? 78 জন, সঙ্গী ছিল +1, মানে তেনাকে নিয়ে হচ্ছে 79 জন, তাই তো। 24 দিন তিনি যাত্রা করেছিলেন, এবং 24 দিনে কত? 385 কিলোমিটার বা 240 মাইল কিন্তু। হ্যাঁ, এটা মনে রাখবেন, পরীক্ষায় এসে থাকবে। আর সেটা কবে চলেছিল? 24 মার্চ থেকে, যেটা 6 এপ্রিল 1930 পর্যন্ত চলেছিল। দেখুন পরের কোশ্চেনটা কি বলেছে, পরের কোশ্চেনটা বলেছে যে হুইচ অন অফ দি ফলোয়িং উইথ রিগার্ড টু দি পুনা প্যাক্ট 1932 ইজ নট কারেক্ট। কোনটা কারেক্ট নয় সেটা বলেছে। দেখুন এখানে স্টেটমেন্টগুলো দেখুন। এবার কি বলেছে, অ্যাডুকুয়েট রিপ্রেজেন্টেশন অফ ডিপ্রেসড সেকশন ইন গভর্নমেন্ট জব।
দেখুন, পুনা প্যাক্টটা কিন্তু মদনমোহন মালব্য গান্ধীজির দিক থেকে মদনমোহন মালব্য এবং আম্বেদকরের ভেতর কিন্তু পুনা প্যাক্টটা হয়েছিল 1932 সালে। ফার্স্ট যে স্টেটমেন্টটা দিয়েছে সেখানে কিন্তু কোনো গভর্নমেন্টের জবের যে ডিপ্রেস ক্লাসের জন্য গভর্নমেন্ট জবের রিপ্রেজেন্টেশনের কথা কোনো কিন্তু বলা হয়নি। তাহলে এখানে যে নট বলেছে, তাহলে আমরা এখানে এই অ্যান্সারটা বলে দিতে পারি। দেখুন পরের স্টেটমেন্টটা দেখুন, দেখা যাক। তাহলে রিজার্ভেশন অফ সিট ফর দি ডিপ্রেস ক্লাস ইন দি প্রভিন্সিয়াল লেজিসলেচার, হ্যাঁ অবশ্যই যে রিজার্ভেশন দেওয়া হয়েছিল ডিপ্রেস ক্লাসের জন্য, এটা অবশ্যই ঠিক। তারপরে অ্যাকসেপ্টেন্স অফ জয়েন্ট ইলেকটোরেট সিস্টেম, হ্যাঁ অবশ্যই এটাও ঠিক। এবার কি রিজার্ভেশন অফ দি সিট ফর দি ডিপ্রেস ক্লাস ইন দি সেন্ট্রাল লেজিসলেটিভ, হ্যাঁ এটাও ঠিক। তাহলে ভুল যেহেতু চেয়েছে সেহেতু আমাদেরকে এই গভর্নমেন্টের জবের কোনো কথা উল্লেখ হয়নি। তাহলে আমাদের 13 নম্বর যে কোশ্চেনটা অ্যান্সার হবে সেটা হবে কিন্তু এ। ওকে, এবার চলুন পরের কোশ্চেনটা কি বলছে দেখুন। দি হরিপুরা কংগ্রেস দি রিমেন এ মাইলস্টোন ইন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল বিকজ, দেখুন হরিপুর সেশন বা হরিপুর কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন? সেই সময় কিন্তু প্রেসিডেন্ট ছিলেন সুভাষচন্দ্র বোস ছিলেন, তাই তো। এবং তারপরে 1939 সালে ত্রিপুরা সেশনেও কিন্তু সুভাষচন্দ্র বোস আবার দ্বিতীয়বারের জন্য কী হয়েছিলেন? নির্বাচিত হয়েছিলেন। তারপরে পার্থক্যের জন্য গান্ধীজির সঙ্গে 1939 সালে কিন্তু তিনি কি ছেড়ে দিয়েছিলেন এবং সম্পূর্ণরূপে বেরিয়ে এসেছিলেন এবং ফ্লড ব্লক নামে নিজের পার্টি একটা গঠন করেছিলেন। এবার এখানে হরিপুরা কংগ্রেসের যে হরিপুরা সেশনটা হয়েছিল, এটা একটা মাইলস্টোন ফিচার্স আছে, সেটা হলো এখানে কিন্তু প্ল্যানিং কমিটির কথা বলা হয়েছিল। কি প্ল্যানিং কমিটির কথা বলা হয়েছিল? তাহলে প্ল্যানিং কমিটির কথা বলা হয়েছে, দেখুন তৃতীয় নম্বর অপশানটা কি লিখেছে? অফ দি ইন্ট্রোডাকশন অফ দি আইডিয়া অফ প্ল্যানিং কমিশন। তাহলে এই যে প্ল্যানিং কমিশন দিয়েছিল সেটাই কি প্ল্যানিং কমিশন, যে ভারতবর্ষের স্বাধীন হওয়ার পর যে প্ল্যানিং কমিশন চালু হয়েছিল, তারপরে এখন কি 1 জানুয়ারি 1915 থেকে এখন কী হয়েছে সেটা নীতি আয়োগে পরিণত হয়েছে। তাহলে এই অপশানটা কিন্তু ঠিক হবে। এখানে স্টেটমেন্টগুলো দেখুন, ইট ডিক্লেয়ার ওয়ার অন দি ব্রিটিশ এম্পায়ার, এটা কোনো কথাই নয়। দেখুন তারপরে কী লেখা, তারপরে দেখা যাচ্ছে অ্যাট anointed Jawaharlal Nehru as the future prime minister of India, এই কথাটাও বলা হয়নি। অফ দি অ্যাকসেপ্টেন্স অফ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 বাই দি কংগ্রেস, না এই কথাটা বলা হয়নি। সেখানে শুধুমাত্র প্ল্যানিং কমিশনের কথা উল্লেখ করা হয়েছিল, তাই তো। এবার চলুন পরের কোশ্চেনটা কি বলেছে। পরের কোশ্চেনটা বলেছে ইন্ডিয়া, দেখুন অ্যাসারশনটা কী দিয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বয়কট দি সাইমন কমিশন। অবশ্যই সাইমন কমিশনকে বয়কট করেছিল। কেন করেছিল? সেখানে কোনো ভারতীয় মেম্বার ছিল না, সবই ব্রিটিশ মেম্বার ছিল। সেই জন্য কী করেছিল যে কংগ্রেস বয়কট করেছিল সাইমন কমিশনকে। আর সাইমন কমিশন গঠন কবে হয়েছিল? সাইমন কমিশন গঠন হয়েছিল 1927 সালে এবং ভারতবর্ষে এসেছিল 1928 সালে, তাই তো আমরা জানি। তাহলে আর রিজনটা দেখুন, ইট ওয়াজ অপোজ টু দি কম্পোজিশন অফ দি কমিশন। কম্পোজিশন বলতে এখানে মেম্বারের কথা বলা হয়েছে। তাহলে মেম্বারের কথা যখন বলা হয়েছে তখন ভারতবর্ষের কোনো ভারতীয় মেম্বার ছিল না, যেহেতু মেম্বার ছিল না সেহেতু বয়কট করেছিলেন। তাহলে এখানে কি দুটোই ঠিক হচ্ছে? তাহলে এখানে ফার্স্ট যে অপশানটা সেটা লিখুন, বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তাহলে এই কোশ্চেনটা অ্যান্সারটা হবে এটা। এবার চলুন পরের কোশ্চেন। দেখুন এখানে আর একটা কথা বলতে ভুলে গেছি, যেটা দেখুন সাইমন কমিশন যে এসেছিলো 1927, তখন মাদ্রাজ সেশন চলছিল এবং সেই সময় কে ছিলেন? সেই সময় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন এম.এন. আনসারি ছিলেন এবং 3 ফেব্রুয়ারি এসেছিল 1928 সালে এবং গো ব্যাকের নারা চলেছিল। এবার পরের কোশ্চেনটা চলুন। দেখুন কি বলেছে, ডিউরিং ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল হুইচ ওয়ান অ্যামং দি ফলোয়িং ফ্রম আর্লিয়েস্ট, কোনটা আগে ঘটেছে? দেখুন কংগ্রেস সোশ্যালিস্ট পার্টিটা 1934 সালে তৈরি হয়েছিল, তাই তো। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টিটা, যেটা জে.পি. নারায়ণ ছিলেন, আচার্য নরেন্দ্র দেব ছিলেন এবং তাহলে 1934 সালে কিন্তু কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠন করা হয়েছিল। এবার দেখুন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এম.এন. রয় তৈরি করেছিলেন কত সালে? 1925 সালে কিন্তু তৈরি হয়েছিল। দেখুন হিন্দুস্তান রিপাবলিক সোশ্যালিস্ট অ্যাসোসিয়েশন, এটা কিন্তু তৈরি হয়েছিল 1928 সালে। কত সালে? 1928 সালে। এবং অল ইন্ডিয়ান স্টেট পিপুল কনফারেন্সটা হয়েছিল কিন্তু 1927 সালে। তো 1927 সালে, তাহলে এখানে সবচেয়ে আগের ঘটনার যেটা হয়েছে সেটা কবে হয়েছে? সেটা অবশ্যই সেটা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া গঠন হয়েছে, তাই তো।
তাহলে এই বি অপশানটা হবে। এবং দেখুন পরের কোশ্চেনটা কী লেখা আছে, দি লেডি কংগ্রেস লিডার হু ওয়েন্ট আন্ডারগ্রাউন্ড ডিউটিং দি কোয়াইট ইন্ডিয়ান মুভমেন্ট। তাহলে কুইট ইন্ডিয়ান মুভমেন্টের সময় আন্ডারগ্রাউন্ডে যে ডিউটি করেছিলেন তিনি কোন মহিলা করেছিলেন, কংগ্রেসের কোন লেডি তিনি কিন্তু আন্ডারগ্রাউন্ডে কাজ করেছেন, সেটা হলো অরুণা আশরাফ আলী, এই কথাটা মনে রাখবে। এবং দেখুন এখানে কী লেখা আছে, সুচিত্রা কৃপালিনী কিন্তু ছিলেন ফার্স্ট ফিমেল সিএম, মানে চিফ মিনিস্টার ছিলেন ইউপির, ঠিক আছে। এই যে বিজয় লক্ষ্মী পণ্ডিত ইনি কি ছিলেন, জওহরলাল নেহরুর বোন ছিলেন, এবং জওহরলাল নেহরুর বোন কি ছিলেন, প্রথম ইউএন প্রেসিডেন্ট ছিলেন। এবার পরের ডি নম্বরটা দেখুন কী লেখা আছে, সরোজিনী নাইডু কি, যেটা প্রথম কংগ্রেসের প্রথম মহিলা, ভারতীয় মহিলা সভাপতি। যদি বলে বিদেশ প্রথম মহিলা সভাপতি তো মানে প্রেসিডেন্ট তো ছিলেন কংগ্রেসের আইনের, সেটা অ্যানি বেসান্ট ছিলেন, তাই তো। কিন্তু যদি ভারতীয় বলা হয় তাহলে কিন্তু আমাদের সরোজিনী নাইডু হবে। তিনি কানপুরের সেশনে 1925 সালে কিন্তু কী হয়েছিলেন, তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। এবার এই যে অরুণা আশরাফ আলী সম্বন্ধে আমরা বললাম, তিনি প্রথম মানে অল ইন্ডিয়া রেডিওতে তিনি এই আন্দোলনে সবাইকে যোগদান করতে বলেছিলেন, অ্যাসোসিয়েটেড করেছিলেন, এবং গোয়ালিয়র ট্যাঙ্কে তিনি কিন্তু প্রথম পতাকা উত্তোলনটা করেছিলেন অরুণা আশরাফ আলী। দেখুন পরের কোশ্চেনটা কি বলছে, 18 নম্বর কোশ্চেনটা দেখুন বলা আছে যে ইন দি ইয়ার 1946 হু অ্যামং দি ফলোয়িং জয়েন্ট দি ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল উইথ দি ফাইন্যান্স পোর্টফোলিও। যে ইন্টার গভর্নমেন্টটা তৈরি করা হয়েছিল 1946 সালে, সেখানে কিন্তু ফাইন্যান্স যে পোর্টফোলিওটা কিন্তু ছিল লিয়াকত আলী খানের কাছে, ঠিক আছে। এবার এর সঙ্গে কি জওহরলাল নেহরু ছিলেন সে সময় ভাইস প্রেসিডেন্ট এবং এক্সটার্নাল মিনিস্টার ছিলেন, এর সঙ্গে আবার কে ছিলেন, বল্লভভাই প্যাটেল কে ছিলেন, হোম মিনিস্টার ছিলেন, রাজা গোপালাচারিয়া কে ছিলেন, এডুকেশন মিনিস্টার ছিলেন, তাই তো। তা বলদেব সিং কে ছিলেন, ডিফেন্স মিনিস্টার ছিলেন, এবং আশরাফ আলী কে ছিলেন রেলওয়ে মিনিস্টার ছিলেন, তাই না। জে এন মন্ডল কে ছিলেন, তিনি ল মিনিস্টার ছিলেন, তাহলে এটা। আর দেখুন এখানে লেখা আছে নবাব সালিমুল্লাহর কথাটা দেখুন আমরা পড়েছি যে মুসলিম লীগ যখন প্রতিষ্ঠা হয়েছিল তিনি কিন্তু মুসলিম লীগ তৈরি করেছিলেন ঢাকায় 1906 সালে, তাই তো 1906 সালে। এবং আজীবন যে সভাপতি ছিলেন তিনি কে ছিলেন, আগা খাঁ ছিলেন, তাই তো আমরা পড়েছি। মোহাম্মদ আলী জিন্নাহ সম্বন্ধে তো জানেন। এদিন শওকত আলী বা আলী ব্রাদার্স যাকে বলা হয় তিনি খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত, তাই তো। খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত 1919 সালে খিলাফত আন্দোলন হয়েছিল, তাই তো। সেই খিলাফত আন্দোলনের সঙ্গে কিন্তু শওকত আলী যুক্ত। এবার দেখুন পরের কোশ্চেনটা কি বলা হয়েছে, ডিউরিং ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল হুইচ অন অফ দি ফলোয়িং হ্যাপেন আর্লিয়েস্ট, কোনটা আগে ঘটেছে। দেখুন সাইমন কমিশন আমরা আগেই বলেছি যে সাইমন কমিশন 1927 সালে তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু ভারতবর্ষে এসেছিল 1928 সালে, তাহলে 1928 সালে কিন্তু হয়েছিল সাইমন কমিশন। দেখুন তারপর লেখা আছে গয়া সেশন অফ কংগ্রেস। দেখুন আমরা আগে ডিসকাশনই করেছি যে 1922 সালে যখন গয়া সেশনে কি রেজুলেশন পাস হয়েছিল, কিসের জন্য রেজুলেশন পাস হয়েছিল যে স্বরাজ পার্টি গঠনের জন্য পাস হয়েছিল, তাই তো। তাহলে গয়া সেশনটা হয়েছিল 1922 সালে। এবং দেখুন এখানে ত্রিপুরা সেশন অফ কংগ্রেস, তাহলে ত্রিপুরা সেশন অফ কংগ্রেস যখন হরিপুরা সেশন আলোচনা করলাম তখন কি বললাম যে 1938 সালে হরিপুরা সেশন হয়েছিল, সেখানে প্ল্যানিং কমিশনের চিন্তাভাবনা নেওয়া হয়েছিল, তাই তো। এবার ত্রিপুরা সেশন যেটা হয়েছিল সেখানেও কে প্রেসিডেন্ট ছিলেন, সেখানেও নির্বাচিত হয়েছিলেন প্রেসিডেন্ট সুভাষচন্দ্র বোস, তাই তো। সেটা হয়েছিল 1939 সালে। এবং গান্ধী ওয়ারিন প্যাক্ট, যেটা গান্ধী ওয়ারিন প্যাক্ট কত 1931 সালে। তাহলে দেখুন এটা কোনটা আগে ঘটছে, এটা অবশ্যই গয়া সেশন অফ কংগ্রেস এটা কিন্তু আগে ঘটছে। তাহলে এই ঘটনাটা কিন্তু আগে ঘটেছিল। দেখুন পরের কোশ্চেনটা কি বলছে, 20 নম্বর আমাদের লাস্ট কোশ্চেন। দেখুন দেখুন হু অ্যামং দি ফলোয়িং অ্যাজ ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান খিলাফত কনফারেন্স মিট অ্যাট দিল্লি ইন নভেম্বর 1919। দেখুন অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্সের যে প্রেসিডেন্ট হয়েছিলেন সেটা আমরা আগেই দেখেছি, মহাত্মা গান্ধী ছিলেন। এবং দেখুন ফার্স্টে লেখা আছে মতিলাল নেহরু কার সঙ্গে যুক্ত ছিলেন, 1928 সালে যে নেহরু রিপোর্ট দিয়েছিলেন, তাই তো, মতিলাল নেহরু। আর কি এখানে MN জিন্নাহ আছে, জিন্নাহ হিন্দু মুসলিম অ্যাম্বাসেডর কাকে বলা হয়, জিন্নাহকে বলা হয়
মুসলিম এবং হিন্দুর অ্যাম্বাসেডর বলা হয়। কে বলেছিলেন? সুরোজিনী নাইডু বলেছিলেন। এবং সুরোজিনী নাইডুকে কী বলা হয়? সুরোজিনী নাইডুকে বলা হয় নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, তাই তো? এবং সৈকত আলী খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এবং এখানে আরেকটা যে মহাত্মা গান্ধী কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একবারই কিন্তু প্রেসিডেন্ট হয়েছিলেন। সেটা কোন সেশনে? 1924 সালে বেলগাঁও সেশনে কিন্তু হয়েছিলেন। দেখুন, পরের নেক্সট ভিডিও অবশ্যই আমরা তাড়াতাড়ি নিয়ে আসবো। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের চাহিদাগুলো পূর্ণ করার। অবশ্যই এখন পর্যন্ত ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।